আজকে আমি প্রেগনেন্ট। আমি আমার বাসুরকে অনেকবার বুঝিয়েছি। আমি তাকে অনেকবার বলেছি যে সে যেন আমার জন্য ফেমিকন ট্যাবলেট নিয়ে আসে অথবা নরাক্স ট্যাবলেট নিয়ে আসে, কিন্তু সে আমার কথা কোনোভাবেই শুনতো না। আমার কথা সে হেলায় অবহেলা করত। আজকে আমার পেটে যে সন্তানটা, আমি যে প্রেগনেন্টটা হলাম, এটার একমাত্র কারণ হচ্ছে আমার বাসুর। বায়াকে আমি অনেকবার বোঝানো সত্ত্বেও বায়া কোনো কিছু করে নাই। বন্ধুরা, আমার স্বামী একজন প্রবাসী, সে মূলত প্রবাসে থাকে। আর তার সঙ্গে আমার বিয়ে হয়েছে মোবাইলে। মোবাইলে বিয়ে হওয়ার পর আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। এসে আমাদের বড় করে অনুষ্ঠান হবে, কিন্তু ততদিনে বন্ধুরা আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আর এই সব কাজ করেছে আমার হাজব্যান্ডের বড় ভাই, মানে আমার বাসুর। আমি তাকে অনেক বেশি সম্মান দিতাম, অনেক বেশি রেসপেক্ট করতাম। কিন্তু বন্ধুরা, আমার বাসুর একটা মেয়েকে বিয়ে করেছিল বাসায় না জানিয়ে। সেই মেয়েটা আমার বাসুরকে ধোঁকা দেয়। সে ধোঁকা দিয়ে আরেকটা মেয়েকে আরেকটা ছেলেকে সে বিয়ে করে ফেলে। বাসুর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে আমার সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। একটা সময় এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, না পারতেছে সে তার ফ্যামিলিকে বলতে, না পারতেছে কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে। এখন বন্ধুরা, আমার বাসুরের একটা সময় খুব মন খারাপ ছিল। আমি মাঝে মধ্যে তার মন ভালো করতাম, কারণ তার একটা চাপ ছিল। আমি তার মন ভালো করার জন্য গিয়ে সে আমার সঙ্গে এরকম একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। আমি নিজেও বুঝতে পারি নাই যে আমি কখন এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে যাব। আজকে আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভে এখন সন্তান। কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি যেন এই বাচ্চাটাকে নষ্ট করে দেই, না হলে কি যে বিপদ আমার সামনে অপেক্ষা করতেছে তা হয়তো আমি নিজেও সেটা বুঝতে পারতেছি না। আমি ডাক্তারের কাছে গেলাম, এক প্রকার ডাক্তার আমাকে নাকচ করে দিয়েছে যে এই বাচ্চা নষ্ট করা সম্ভব না, যা ঘটার সব ঘটে গেছে। কি এখন করব? এখন কে আমাকে বাঁচাবে, কে আমাকে রক্ষা করবে? আমি পড়ে গেলাম এক দুশ্চিন্তায়। হ্যালো আমার কলিজার ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য বাসুর এবং এই ছোট ভাইয়ের বউয়ের একটি সুন্দর একটা নাটকীয় গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের এই গল্পটা মারাত্মক লেভেলের সুন্দর। আজকের এই গল্পটা অনেক বেশি জোশ, অনেক বেশি বিনোদন আছে এই গল্পটাতে। পড়াতে পড়াতে টুইস্ট আছে। আর হ্যাঁ, এই গল্পটি শুনলে তোমরা নিজেই বলবে, আপু এটা কি শুনিয়েছো তোমরা, এত মজা লাগলো আপু, এই ধরনের গল্প আরও চাই। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের জন্য নতুন করে আমি এই হিজাব করেছি। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে আপু তোমাকে শাড়ি এবং হিজাবে দেখতে চাই। আমি আসলে অতটা মডার্ন না, তো এই জন্য একটু শাড়ি পরেছি। আর আমাকে কেমন লাগতেছে আজকে? অনেকেই বলে আমাকে নাকি আলুর মতো দেখতে, গুলুমুলু টাইপ। তো তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে একটু কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের প্রশংসা পেলে আমি আরও অনেক বেশি সাজুগুজু করতে অনেক বেশি ভালোবাসি। তারপর নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসব, শুধুমাত্র তোমরা আমাকে উৎসাহ দিবে, ঠিক আছে? যাই তাহলে মূল আলোচনা, মূল গল্প শুরু করি। কলিজার বন্ধুরা, শুরুটা হয়েছিল করোনার সময়। করোনার সময় পুরো বিশ্ব একেবারে থমকে গিয়েছিল। পুরো পৃথিবীর মানুষ ঘর থেকে যেন কোনোভাবেই বের হতে পারতেছিল না। চায়না থেকে জাপান, আমেরিকা থেকে ইংল্যান্ড, ইন্ডিয়া, ভারত, গোটা পৃথিবী যেন থমকে গিয়েছিল এই করোনার কাছে। হ্যাঁ, এই করোনার সময় আমিও থমকে গিয়েছিলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছিল পারিবারিকভাবে। আমি ছেলেকে কখনো আগে দেখি নাই, চিনিও না। তো ছেলে আগামী 3 মাস পরেই দেশে আসবে। দেশে আসলেই তার সঙ্গে আমার বিয়ে হবে। ইতিমধ্যে ছেলের মা বাবা এসে আমাদের বাড়িতে আমাকে পছন্দ করে তারা রিং আমাকে পরিয়ে দিয়ে গেছে, মানে যাকে বলা হয় এঙ্গেজমেন্ট। মানে আমার এঙ্গেজমেন্ট হওয়া মানে একটা মেয়ের 50% বিয়ে হয়ে যাওয়া। তো আমার অলরেডি 50% বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমার যেহেতু 50% বিয়ে হয়ে গেছে, তো ঠিক সেই সময় আসলে হঠাৎ করেই এই করোনা ছড়াছড়ি হয়ে যায়। এই করোনার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না।
এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতেছে না। আর আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল উনি মূলত একজন প্রবাসী ছিল, একজন প্রবাসী মালয়েশিয়ান ছিল। উনি মালয়েশিয়াতে থাকতো, বড় এই একটা উইকেন্ডের একটা এই পাম পাম বাগান মনে হয় মালয়েশিয়াতে একটা জায়গা আছে, পাম বাগানে উনি কাজ করত। মোটামুটি বলা চলে অনেক টাকাই স্যালারি ছিল। তো আমার মা বাবা সেই ছেলেকে ভিডিও কলে দেখেছে, তাদেরকে পছন্দও করেছে। আমিও দেখেছি ছবিতে, ভিডিও কলেও দেখেছি, ছেলে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু এই মহামারী করোনা ভাইরাসের জন্য সব কিছু তখন থমকে গিয়েছিল। তাছাড়া আমার 0.5% বিয়েও হয়ে গেছিল। এদিকে আমার ফ্যামিলিও পড়ে গেছে অনেকটা টেনশনে যে তারা এমন অবস্থায় কি করবে। আবার ওদিকে এই ছেলের বাড়ির লোকজনও টেনশনে পড়ে গেছে যে তারাও তো তাদের বউকে 0.5% বিয়ে করিয়েছে, রিং এঙ্গেজমেন্ট সব কিছু করিয়ে দিয়েছে। তারাও কি করবে, তারা যেন কোনো কিছুই কোনোভাবে বুঝে উঠতে পারতেছিল না। এরকম একটা সময় হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি তাদের মাথায় একটা চিন্তা আসলো। সেই চিন্তাটা হচ্ছে যে তারা চাচ্ছে আমাকে মানে তাদের বাড়িতে উঠিয়ে নেবে। যেহেতু মোবাইলে এক প্রকার বিয়ে হয়ে গেছে, তো তারা চাচ্ছে আমাকে তাদের বাড়িতে উঠিয়ে নেবে এবং তাদের বাড়িতে নিয়ে ছেলে আগামী আরও 5 বছর পরে আসবে। যখন ছেলে আসবে দেন তখন হয়তো বা একটা অনুষ্ঠান হবে। বাট যেহেতু 0.5% বিয়ে হয়ে গেছে, তারা এঙ্গেজমেন্ট করে দিয়েছে, বাকি বিয়েটা মোবাইলে হবে। মোবাইলে কাজী সাহেব থাকবেন, কাজী সাহেব আমাদেরকে কবুল বলবেন আর আমরা বিয়ে করব। মানে সব কিছু এরকমই ঠিক ছিল। তো তার সঙ্গে ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে আমি তাকে বিয়ে করি। সে আমাকে বলে কবুল, আমিও তাকে কবুল বলি। তো আমরা সবাই মুনাজাত করেছিলাম, মিলাদ মাহফিল, কাজী আমাদেরকে বিয়ে পড়িয়ে দিয়েছে, সব কিছু হয়েছে। শুধুমাত্র আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় নাই। ওই কিছু আত্মীয় স্বজন এনে তাদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, আর কিছু এতিমখানায় কিছু খাওয়া দাওয়া করিয়েছিলাম। আর ওদিকে জামাইয়ের বাড়িতে কিছু খাওয়া দাওয়া সম্ভবত হয়েছিল, এই আর কি। তাছাড়া আর বড় কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন তেমন কোনো কিছু হয়নি। হ্যাঁ, এইটুকুই হয়েছিল। আসলে সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছে থাকে যে বিয়ের পর তার স্বামী ওই বধূর নববধূর বুমটা খুলে দেখবে সে কতটা সুন্দর। তারপর হচ্ছে একটা বাসর রাত হবে। এই রাতটা হচ্ছে প্রতিটা মেয়ের জীবনে একটা মধুর রাত। এই রাতটা জন্য মেয়েরা অনেক অপেক্ষা করে। কিন্তু আমি আসলে আমার ভাগ্যে এই সৌভাগ্যটা হয় নাই। আমি চেয়েছিলাম যে আমার বাসর রাত হবে, আমার স্বামী আমার কাছে থাকবে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। তবে আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আম্মু আব্বু, বিয়ে যখন ছেলে হবে, যখন করোনা ভাইরাস শেষ হবে, এটা তো একটা না একটা সময় শেষ হবে নাকি, বা উনি যখন বিদেশ থেকে আসবেন দেশে, তখন না হয় আমি উনাদের বাড়িতে যাই, আর বিয়েটা না হয় তখনই হোক। এত হুড়া তারা দরকার কি? তাছাড়া আমি তো আর পালিয়ে যাচ্ছি না কোথাও। তোমরা তো জানো আমি তো আর কোনো ছেলেকে পছন্দ করি না, কাউকে তো আমি ভালোবাসি না। আমি তো তোমাদের মতো যাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। তারপরেও আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার মা বাবা বুঝলেও আমার শ্বশুরবাড়ির লোকজন তারা কোনোভাবে বুঝতেছিল না। তারা মনে করেছিল এটা তাদের বাড়ির একটা ইজ্জত সম্মানের একটা ব্যাপার, কারণ 0.5% বিয়ে হয়ে গেছে, এখন বাপের বাড়িতে থাকবে, বিষয়টা তাদের কাছে খারাপ লাগতেছিল। তাছাড়া ছেলে আজকে না হয় কালকে তো চলে আসবে, অতদিন সময় যদি তাদের বউ, হ্যাঁ তারা একটা মেয়েকে দেখে গেছে, যদি এর ভিতরে কোনো কিছু ঘটে যায়, কারণ বলা তো যায় না মেয়েদের মন কখন কি হয়ে যায়, এই জন্য তারা একটু ভয় পাচ্ছিল। এই জন্য তারা মোবাইলে বিয়ে দিয়ে হ্যাঁ আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর বন্ধুরা, আমি তো আমার শ্বশুর বাড়িতে ঠিকই আসলাম, কিন্তু এই শ্বশুর বাড়িতে আমার কোনো স্বামী নেই। আমি যে তার সঙ্গে সময় কাটাবো, তার জন্য রান্না করব, তার সঙ্গে আমার বাসর হবে, আমি তার পাশে ঘুমাবো, আমি তার সঙ্গে দুষ্টুমি করব, খেলাধুলা করব, এই কোনো কিছুই আমার ভাগ্যে ছিল না। কিন্তু আমার স্বামীর একজন বড় ভাই ছিল,
উনি ওরা 2 ভাই 2 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু উনি ছিল বাড়িতে। উনি মূলত ওই বাজারে একটা দোকান আছে ওনার, উনি একটা ব্যবসা করতো। ওই কিসের ব্যবসা এটা, ওই ধান চালের মনে হয় একটা ব্যবসা করতো উনি। যাই হোক, উনি বাড়িতে ছিল, উনি বাড়িতেই থাকতো। তো আমার বিয়ের সময় মূলত উনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি তারা একটু বয়স্ক হয়ে গেছে, ওই তারা সবসময় বাসাতেই থাকে। তবে এলাকায় তাদের বেশ নাম সুনাম আছে, কারণ তার যে ছোট ছেলে সে বিদেশে গেছে আর মূলত অনেক টাকা খরচ করে গেছে। আর সে ওইখানে একটা কোম্পানিতে জব করে, পাম বাগানের, মূলত অনেক টাকা স্যালারি পায়, প্রায় লাখ টাকার কাছাকাছি সে আসলে বেতন পায়। তো এলাকায় তাদের একটা বেশ নাম ডাক, একটা সুনাম আছে। তাছাড়া আমার যিনি বাসুর, তার যে ব্যবসাটা ধান চালের, তার এই ব্যবসাটাও মূলত অনেক বড় একটা ব্যবসা, অনেক টাকার একটা ব্যবসা। ঠিক আছে, মানে তাদের যে বাড়ি দালান ঘর গ্রামে হলেও তাদের একটা বৈশিষ্ট্য আছে, একটা ইজ্জত আছে, যে কারণে তাদের বাড়ির বউ অন্য কোথাও যাবে এটা তারা মেনে নিতে পারে নাই। ওদিকে আমার যিনি বাসুর, ঠিক আছে, সে একটা মেয়ের সঙ্গে তার রিলেশন ছিল। সেই মেয়েকে সে মা বাবাকে না জানিয়ে সে বিয়ে করেছিল। পরবর্তীতে ওইটা আমার শ্বশুর শাশুড়ি জেনে যায়, কিন্তু ওই মেয়েটা আবার আরেকটা ছেলের সঙ্গে বেগে যায়। এরপর থেকে আমার যে বাসুর ছিলেন উনি মূলত আর বিয়ে শাদী করেন নাই। আমার শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করেছিলেন আমার বাসুরকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বাসুর ছিলেন একরুগা। তিনি ওই মেয়ের উপরে রাগান্বিত হয়ে ওই মেয়ের উপর রাগ করে তিনি আর কোনো বিয়েই করতে চাইলেন না। তিনি চিন্তা করলেন একাই থাকবেন। কিন্তু বন্ধুরা, তিনি আসলে একটা নারীর মধু সম্পর্ক ছিল একটা নারীর সঙ্গে। সেই নারীর থেকে তিনি কিছু ভালোবাসা পেয়েছিল। অনেক রাত তিনি একা একা থাকতে পারত না। তার চোখে তখন আমার ছবি ভাসতেছিল, আমার ছায়া ভাসতেছিল। তিনি তখন টার্গেট করেছিল এই আমাকে। আমি তার টার্গেটে পড়ে গিয়েছিলাম। এদিকে করোনার জন্য দীর্ঘদিন যাবৎ আমার স্বামী পড়ে আছে বিদেশে। করোনার জন্য কেউ কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারতেছে না, সবাই ঘর বন্দি ছিল। আমার শ্বশুর শাশুড়ি তারা তো সারাদিন ঘরের ভিতরেই থাকতো। ওই মাঝে মধ্যে ফুলে বা এই টপে একটু পানি টানি ডালতো। এদিকে আমার যে বাসুর ছিলেন, আমি তাকে ভাইয়া বলে ডাকতাম, খুব ভালো মানুষ ছিলেন। সেও সারাক্ষণ বাসায় বসে থাকতো, তার কোনো কাজ কাম ছিল না। এদিকে আমিও সারাক্ষণ বাসায় থাকতাম নতুন বউ। সে এসে মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করতো আমার কোনো কিছু লাগবে কিনা, আমার খোঁজখবর নিত। তাছাড়া বাসার ভিতরে কেউ তো আর বাহিরে যায় না। বাহিরে তো পুলিশ আইন প্রশাসন, ওই জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা বেশি বাহিরে গিয়ে আড্ডা টাড্ডা দেওয়া যায় না। সবাই বাসার ভিতরেই থাকতাম সারাক্ষণ। এদিকে একদিন আমার বাসুর আমাকে বলতেছে, তোমার নাম কি? আমি আমার বাসুরকে বললাম আমার নাম নীলিমা। বাসুর আমাকে বললো, বা বেশ মিষ্টি নাম তো। তখন আমার বাসুর আমাকে বলল, জানো তুমি খুব সুন্দর। আমি বললাম, তাই নাকি? বাবি কোথায়? সে আমাকে বললাম, তোমার বাবির কথা বইলো না। একটা মেয়েকে আমি খুব বিশ্বাস করেছিলাম, তোমার বাবিকে। সে আমাকে ঠকিয়েছে, বুঝছো? তখন আমি বললাম, ভাই আপনি কি আর জীবনে বিয়ে শাদী নিয়ে ভাবছেন না? উনি আমাকে বলতেছে, হ্যাঁ বিয়ে শাদী তো করতেই হবে, দেখি কি করা যায়, আল্লাহ যদি চান একদিন না একদিন হবে। এই কথা বলে উনি আমাকে বললো, আচ্ছা নীলিমা আসো, সারাদিন বাসায় মুভি দেখতে দেখতে আর একা একা থাকতে থাকতে ভালো লাগতেছে না, দোকানপাটও খুলতে পারতেছি না এই করোনার জ্বালায়। আচ্ছা তুমি কি লুডো খেলা জানো? আমি তাকে বললাম, হ্যাঁ আমি খুব জানি। তখন সে আমাকে বলতেছে, আসো, মোবাইলে যেহেতু চার্জ আছে আমরা লুডো গেমটা খেলি। আরে এই লুডোটা আমার কত পছন্দ তুমি জানো? বন্ধুরা, আমরা লুডো খেলায় মন দিলাম। আসলে দিন রাত সকাল বিকাল আমি আর আমার বাসুর আমরা সবসময় লুডো খেলতাম। আমরা লুডো খেলায় একে অপরের বন্ধু হয়ে গেলাম, ফ্রেন্ড হয়ে গেলাম। উনি আমাকে ফ্রেন্ড ভাবা শুরু করলো, আমিও উনাকে ফ্রেন্ড ভাবা শুরু করে দিলাম। আমাদের ভিতরে তখন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি বাসায় টুকটাক রান্নাবান্না করতাম, খুব একটা বেশি না। রান্নাবান্না যা ছিল সব আমার শাশুড়ি করতো।
আমি আর আমার বাসুর আমরা একদিকে জালমুড়ি ওই দোকান থেকে মুড়ি নিয়ে আসতো চানাচুর, আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমরা জালমুড়ি করে এই জালমুড়ি একটু একটু করে খেতাম আর আমরা লুডো খেলতাম। বাহ, কি সুন্দর একটা সময়, দেখ খুব দারুণ একটা সময় আমাদের কিন্তু ছিল, খুব দারুণ একটা সময় আমাদের কাটতো। ঠিক আছে, একদিকে জালমুড়ি, অন্যদিকে চা কফি, আর একদিকে লুডো, খুব দারুণ। এইভাবে লুডো খেলতে খেলতে কত রাত, এই 11টা 12টা 1টা 2টোও বেজে যেত। আর আমাদের এরকম লুডো খেলা দেখে আমার শ্বশুর শাশুড়িও তেমন কোনো কিছু বলতো না। কি করব বলেন তো, সারাদিন বাসায় তেমন কোনো কাজ নেই, বাসার বাহিরেও কেউ যেতে পারে না করোনা ভাইরাসের জন্য, সবাই বাসার ভিতরে বন্দি। আমার শ্বশুর শাশুড়ি তো ওই সারাদিন টিভিতে খবর নিউজ, ওই ভাইরাসের কী অবস্থা এগুলো দেখতো, এবং তার ছোট ছেলের সঙ্গে কথাবার্তা বলতো যে ভাইরাস একটু কমলেই সে হয়তো দেশে আসবে, এরকম প্রস্তুতি নিচ্ছে। এখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বন্ধ, আর এদিকে আমি আর আমার বাসুর একের পর এক আমরা লুডো খেলে যাচ্ছি। বন্ধুরা, এইভাবে একদিন লুডো খেলতে খেলতে আমার বাসুর আমার প্রশংসা করে, বলে তুমি তো বেশ দারুণ মিষ্টি, তোমার মতো একটা মেয়েকে যদি আমি পেতাম আমার ভাগ্যে খুব খুব উপকার হতো। আমি বললাম তাই নাকি, আমি কিন্তু এতটাও সুন্দর না, আমি দেখতে সামলা। সে আমাকে বলল, আরে না, তুমি অনেক সুন্দরী, বিশ্বাস হচ্ছে না? এই কথা বলেই সে আমার গালে হাত দিল, দিয়ে বলতেছে এই গালটা একেবারেই আপেলের মতো, আর তোমার চোখ দুটো একেবারে হরিণ, তোমার ঠোঁট দুটো একেবারেই কমলার মতো, তুমি অনেক সুন্দর, তোমার তুলনা কারো সঙ্গে হয় না, আরে তোমার বাবির চাইতেও তুমি 2 থেকে 3 গুণ বেশি সুন্দর। সে আমার প্রশংসা করায় আমিও খুব খুশি হলাম। পরের দিন আমরা লুডো খেলতেছি রাত 10টায়, খাওয়া দাওয়া শেষ, শ্বশুর শাশুড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আর আমার বাসুরের রুমে গিয়ে আমি লুডো খেলবো। সেদিন রাতে বাসুর আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, সে আমাকে একটা মোবাইল গিফট করলো, দামি মোবাইল। তাছাড়া সে আমাকে ওই রাতে ক্যাডবেরি চকলেট আরও অনেক কিছু, একটা শাড়িও উপহার দিয়েছে। বন্ধুরা, এইভাবেই আমি তার প্রেমে পড়ে যাই। এই কথা বলে সে আমাকে বলতেছে, আচ্ছা নীলিমা, তুমি যে আমার ছোট ভাই আকাশকে বিয়ে করেছো, এই যে মোবাইলে বিয়ে করলে, কবুল বললে, ইস তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আমি তাকে বললাম কেন? সে আমাকে বলতেছে, এই যে একটা মেয়ের স্বপ্ন থাকে যে সে বাসর করবে, তার স্বামী তার কাছে থাকবে, এইভাবে লুডো খেলবে, অথচ দেখো আমি আমার ভাইয়ের জায়গায় আমি তোমার সঙ্গে লুডো খেলতেছি, তুমি বাসর রাতটা পর্যন্ত করতে পারো নাই। এই কথা বলে সে আমাকে অনেকটা ইমোশনাল করে দিল। আমি বললাম কি আর করব বলেন, আপনার মা বাবাই তো এত তাড়াহুড়া করে আমাকে এই বাড়িতে নিয়ে আসলো, আরও কয়েকটা দিন পরে নিয়ে আসলে অনেক ভালো হতো। আমি এইখানে তো আমার পরিচিত কেউ নাই, আমি ওইখানে আমার অনেক বান্ধবী ছিল, আমার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন সবাই ছিল, ওদের সঙ্গে আড্ডা দিতে পারতাম, ঘুরতে পারতাম। যাক ভালোই হয়েছে, এইখানে তো অন্তত আপনি তো আছেন। এই কথা বলেই আমার বাসুর সেই রাতে আমাকে তিনি জড়িয়ে ধরেছে। বাসুরের এমন আবেগপ্রবণ দেখে আমি সেদিন বাসুরকে বলেছিলাম, বাসুর আপনি এটা কি করতেছেন, দেখেন আপনি আমার বড় ভাইয়ের মতো, ঠিক আছে, আপনাকে আমি কখনো এই চোখে দেখি নাই। তখন সে আমাকে বলল, আরে চুপ করো, তুমি বিয়ে করেছো, বিয়ের মজা এখনো টার পাও নাই। দেখো তোমার বাবি আমাকে ছেঁকা দিয়েছে আজকে প্রায় 2টা বছর হয়ে গেছে, আমি এই 2টা বছর যাবৎ একা একা, সময় যেন আমার যাচ্ছে না, আমার ভালোই লাগে না। আরে আমি একটা পুরুষ মানুষ, আমার কত কিছু চাহিদা লাগে, বুঝছো? দেখো, অথচ এই করোনা ভাইরাসের জন্য আমি এখন ঘরবন্দি, কোথাও আমি যেতে পারতেছি না, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কিছুই আমি করতে পারতেছি না, ঠিক আছে? তাছাড়া কোনো জায়গায় যে যাব সেটাও পারতেছি না। নীলিমা, আমার খুব কষ্ট হচ্ছে। দেখো আমি তোমার বাবিকে বিয়ে করে আমি খুব সুখে ছিলাম একটা সময়, কিন্তু এখন তোমার বাবি চলে যাওয়ার পর আমি আমার চাহিদাগুলো কোথাও পূরণ করতে পারতেছি না, আমার আসলে খুব কষ্ট হচ্ছে। নীলিমা তুমি না কইও না, তোমার যা কিছু লাগে আমি তোমাকে তাই দিব। আরে তোমার স্বামী মানে আমার ছোট ভাই, সে তো বিদেশে আছে, তুমি এদিকে আমার সঙ্গে কিছু মজা দেও, আমাকে মজা মাস্তি করো। শুনো,
তুমি অনেক বেশি মজা পাবে, আমি অনেক বেশি মজা পাবো। এই কথা বলেই বন্ধুরা মোবাইলের লুডোর গেমটা বন্ধ করে সে আমার সঙ্গে আসল লুডো খেলা শুরু করে দিয়েছে। ওই রাতে আমি বুঝেছিলাম যে স্বামীর সুখ কাকে বলে। একটা পুরুষ মানুষ একটা নারীকে কতটা সুখ দিতে পারে ওই রাতেই আমি সর্বপ্রথম বুঝেছিলাম। ওই রাতে আমার বাসুর আমাকে সারা রাত অনেক বেশি মজা দিয়েছিল। অবশ্য সেও অনেক মজা পেয়েছিল। ভোর তখন 6টা বাজে, আমি তার রুমেই ছিলাম, লাইট বন্ধ পুরো রুমের, একে অন্যের কাছে ছিলাম। সে আমাকে ভোর রাতে সব কিছু শেষ তখন সে আমাকে বলে, নীলিমা আমি আজকে অনেক খুশি, তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি, আমি অনেক আনন্দ পেয়েছি, অনেক মজা পেয়েছি। বিশ্বাস করো তোমার ভাবি যে ছিল সেও আমাকে এতটা আনন্দ দিতে পারে নাই আজকে আমি যতটা আনন্দ তোমার কাছ থেকে পেয়েছি। সত্যি নীলিমা তুমি অসাধারণ, তোমার প্রশংসা করে আমি কখনোই শেষ করতে পারবো না। তুমি সত্যি অসাধারণ, নীলিমার মতো তুমি নীলিমা। তোমার ভাবির থেকেও তুমি অনেক বেশি আনন্দ দিয়েছ। এই কথা বলে আমার বাসুর আমাকে বলতেছিল তোমার কেমন লেগেছে। আমি যদি সত্যি কথা বলি, হ্যাঁ সেদিন রাতে আমার অনেক বেশি ভালো লেগেছিল, কারণ জীবনের প্রথম। তবে সত্যি কথা আমি আমার বাসুরকে সেদিন বলেছিলাম যে প্রথম আমার ভালো লাগতেছিল না, আমার একটু খারাপ লেগেছিল, আসলে প্রথম আমার একটু ব্যথা হচ্ছিল, তাছাড়া খুব চিৎকার করতে ইচ্ছে করতেছিল, কারণ খুব কষ্ট হচ্ছিল। এর আগে কখনো আমার সঙ্গে এমন ঘটনা ঘটে নাই, আসলে কখনোই আমার সঙ্গে এমন ঘটনা ঘটে নাই। আমার খুব ব্যথা হচ্ছিল, এক প্রকার মনে হচ্ছিল যে মরে যাব। কিন্তু কিছুক্ষণ পর আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে, অনেক বেশি আনন্দ পেয়েছিলাম। মনে হচ্ছিল না আমি এখন পৃথিবীতে নাই, আমি এখন পুরো স্বর্গে আছি, এরকম একটা ফিলিংস আমার ভিতরে কাজ হচ্ছিল। মনে হচ্ছিল বাসর রাতের জন্য মেয়েরা এই জন্যই অপেক্ষা করে। আমি তো বাসর রাত করতে পারি না আমি আমার স্বামীর সঙ্গে, কিন্তু সেদিন রাতে লুডো খেলার চলে আমার বাসরের সঙ্গে যা হলো তা বাসর রাতের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। এইভাবে লুডো খেলার নাম করে প্রতিদিন আমার আর আমার বাসরের সঙ্গে যেটা হচ্ছিল, আমি তখন বুঝতে পারতেছিলাম যে এইটা আসলে মোটেও ঠিক কাজ হচ্ছে না, এইটা আমি ভুল করতেছি, আমি একটা পাপ কাজ করতেছি। কারণ আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে আমি এখনও কোনো সম্পর্ক করি নাই, তার সঙ্গে বাসর রাত কোনো শারীরিক সম্পর্ক কোনো কিছু করি নাই। কিন্তু আমার বাসুর আমার সঙ্গে যেটা করতেছে, মনে হচ্ছে কিছুদিনের ভিতরেই আমার গর্ভে সন্তান চলে আসবে, আমি প্রেগনেন্ট হয়ে যাব। আমি প্রায় সময় আমার বাসুরকে বলতাম এটা আর ঠিক হচ্ছে না, আমি আপনাকে আর দিতে পারবো না। দেখেন আমি আপনার বিয়ে করা স্ত্রী নয়, আমি আপনার ছোটো ভাইয়ের স্ত্রী। কিন্তু আপনার ভাই যখন বিষয়টা জানতে পারবে আমার গর্ভে সন্তান আছে, তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু যখনই আমি তাকে না করতাম সে তখন আরও বেশি করে কাজ করত, সে কোনো কিছুই নিষেধ মানত না। সে আমাকে বলতো এতদিন যখন তুমি দিতে পেরেছ এখনও তুমি দিতে পারবে, তোমার কাছে এটা কোনো ব্যাপার না, আর আমার ছোটো ভাইকে আমি ম্যানেজ করে নিব, তুমি একটা মেয়ে মানুষ, তুমি চাইলে সব কিছুই সম্ভব। এইভাবে তিনি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। তখন ওনাকে আমি একদিন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে ছাড়বেন না, কিন্তু আপনি তো প্রোটেকশন তো নিয়ে আসতে পারেন, এই যেমন ফেমিকন নিয়ে আসতে পারেন দোকান থেকে, অথবা ওই এই রাবারের মতো যে পাতলা কি যেন বলে এই কন্ডম, এইটাও তো অন্তত নিয়ে আসতে পারেন। আমি যদি ফেমিকন ফিলটা খাই অন্তত আমার পেটে কোনো ধরনের বাচ্চা বা এরকম কোনো কিছু হবে না, আমি অন্তত সেফ থাকবো। দেখেন আমার পেটে যদি বাচ্চা কোনো রকম হয়ে যায় তখন আমি কিন্তু মুখ দেখাতে পারবো না সমাজে, না আপনাদের এই বাড়িতে, না আমি আমার বাপের বাড়িতে। আমি তখন নিজেকে কি প্রমাণ দেব, কি দাবি করব? কিন্তু আমার বাসুর যেন আমার কোনো কথাই শুনতেছিল না, সে একেবারে বেপরোয়া হয়ে গেছিল। সে বলে সে নাকি কন্ডম দিয়ে খুব একটা বেশি মজা পায় না, কিন্তু আমার জন্য সে ফেমিকনও নিয়ে আসবে না। সে একেবারে বেপরোয়া হয়ে পড়েছিল। এইভাবে যেতে যেতে বন্ধুরা প্রায় 7 মাস হয়ে গেল। আমি লক্ষ্য করলাম আমার পেট আগের চাইতে অনেক বড় হয়ে গেছে। আমি ঠিক করলাম যে এখন আমি ডাক্তার দেখাবো। এখন কোনো না অনেকটা কমে গেছে, দেশের ভয়াবহ অবস্থা অনেকটা শিথিল হয়ে গেছে। এখন
লিমিটসভাবে বাহিরে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমার স্বামী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেও আমাকে বিদেশ থেকে ফোন করলো তার মা বাবার কাছে, আমার কাছে। সে কিছুদিনের ভিতরে দেশে ফিরবে, মাসখানেকের ভিতরে। এদিকে আমার পেট অনেক বেশি উঁচু হয়ে গেছে, আমি লক্ষ্য করতে পারলাম। আমার শাশুড়ি ও বিষয়টা লক্ষ্য করলো। শাশুড়ি আমাকে বলতেছে, কি বৌমা, তুমি তো আমাদের বাড়িতে আসার পরে অনেকটা মোটা হয়ে গেছো, খাওয়া দাওয়া কি বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া কম করো, না হলে কিছুদিন পর তো লড়তে পারবে না। সে আসলে বিষয়টা বুঝতে পারে নাই যে আমার গর্ভে সন্তান আছে। আমি হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর আমি চেক করলাম। ডাক্তার নিশ্চিত করলো যে আমার পেটে এই সন্তান আছে এবং এই সন্তানের বয়স 7 মাস। বিষয়টা আমি আমার বাসুরকে বলি, সে একেবারে এই বিষয়টা এড়িয়ে চলে যায়। সে বলে, আমি কি করব, এই সন্তান কার আমি কি করে জানি? সে এখন পুরো অস্বীকার যায়। আমি কি করব? আমার চোখ একেবারেই চলে আসছিল মাটিতে। আমার জন্য একেবারে কান্না চলে আসছিল। আমার বাসুরও এখন আমাকে অস্বীকার যায়। আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল। আমার মাথা যেন কোনো কিছু কাজ করতেছিল না। কি করব, কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এদিকে 1 মাস পর আমার স্বামী আকাশ আসতেছে। ওইদিকে আমার বাবা মার কাছে আমি কিভাবে মুখ দেখাবো, আমি যেন কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি আবার ডাক্তারের কাছে গেলাম। আমার বাসুর আমাকে কিছু টাকা দিল, দিয়ে বললো, একটা কাজ করো, দেখো যা হওয়ার হয়ে গেছে। তোমার আর আমাদের দুজনের সম্মতিতেই সব কিছু হয়েছে। আমি তো আর তোমাকে জোর করে কোনো কিছু করি নাই, বা জোরপূর্বকও কোনো কিছু করি নাই। দেখো, এই বাচ্চা ঘটনা সামনে আসলে এখন তোমারও যেমন সমস্যা হবে, আমারও সমস্যা হবে। আমার মা বাবার কাছে তো আমাকে জবাবদিহিতা করতে হবে। তখন আমার বাসুর বলল, এই বাচ্চাটা অপারেশন করে নষ্ট করে দেওয়ার জন্য, যাতে তার ছোট ভাই মানে আমার হাজব্যান্ড কোনো কিছু বুঝে উঠতে না পারে, যেহেতু আরও 1 মাস আমাদের হাতে সময় আছে। আমি হাসপাতালে গেলাম। ওইদিন আমার বাসুর আমাকে তিনি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারের সঙ্গে সব কিছু আলাপ করলো। তো ওনারা বললো, এখন তো অনেক দেরি হয়ে গেছে, এই বাচ্চা তো নষ্ট করা সম্ভব না। ঠিক আছে, এখন কি করব, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। তারপর উনি ওনার পরিচিত আরেকটা হাসপাতালে আমাদেরকে নিয়ে গেলেন। ওই হাসপাতালও বলল যে না, এটা নষ্ট করা এখন পসিবল না, একেবারেই ইম্পসিবল একটা কাজ। এখন আমার বাসুরেরও মাথা একেবারে পুরোপুরি খারাপ হয়ে গেল, দিন দিন আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে আমার হাজব্যান্ডও আসতেছে, তাছাড়া আমার পরিবারের কাছে আমি কি জবাব দিব? তবে একটা বিষয় আছে, উনি আমাকে বলল যে এই বাচ্চা নষ্ট না করা গেলেও ঠিক আছে, একটা উপায় আছে, যে পেট করে দিয়ে নষ্ট করা যাবে, তবে কিছু টাকা খরচ হবে। তো আমার বাসু বললো, আচ্ছা টাকা কোনো ফ্যাক্টর না, বা টাকা কোনো বিষয় না। তখন আমরা বড় একটা হসপিটালে গেলাম। সেখানে আমার অপারেশন করলো। অপারেশন করার পর তারা পেট কেটে এই বাচ্চাটাকে নষ্ট করলো এবং কিছু মেডিসিন দিল। 1 মাসের ভিতরে আমি সুস্থ হয়ে গেলাম, আবার সেই আগের জায়গায় ফিরে আসলাম। 1 মাস পরে আমার হাজব্যান্ড আসলো। আসার পর সেও আর কোনো কিছু বুঝলো না। আর এরপর থেকে আমি চিন্তা করেছি যে না, আমি আমার বাসুরকে আর কখনোই এই সমস্ত কোনো কিছু দিব না। তারপর হঠাৎ করে দেখি আমার বাসুরও একটা বিয়ে শাদী করে বসলো। হঠাৎ করে দেখলাম একদিন আমার বাসুর একটা মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসলো। এসে তার মা বাবাকে বলতেছে, মা, এই দেখো তোমাদের বৌমা নিয়ে এসেছি। তো এই মেয়ে নাকি বাসুরের মানে একটা সম্পর্ক হয়েছে কোনো না কোনোভাবে। সম্পর্ক হওয়ার ফলে তারা বিয়ে শাদী করে চলে আসলেন। যাক, আমার বাসুর বিয়েটা করার কারণে আমার এক প্রকার অনেক ভালো হয়েছে, কারণ সে এই বিয়ে করার কারণে আমাকে এখন আর ডিস্টার্ব করবে না। তা না হলে মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করতো। যাক বাবা, আমি খুব বড় জোর বেঁচে গেলাম। এদিকে আমার স্বামী আকাশও বিদেশ থেকে চলে আসলো। তারপর আমার স্বামী আমাকে দেখে অনেক খুশি, সেও আমাকে নিয়ে সুখে সংসার করতেছে। না, আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী একটু রাগান্বিত হবে, একটু মেজাজ খারাপ হবে, কিন্তু তার চেহারা সুরত চলাফেরা দেখে বোঝা যাচ্ছে সে আমাকে খুব ভালোবাসবে, এবং তাই সেটাই হলো। আমার জন্য বেশ কিছু দামি দামি গিফট, শাড়ি, মোবাইল, তারপর বিদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছে। সে আমাকে অনেক বেশি আদর করে ভালোবাসে। আমি চিন্তা করলাম, তৌবা করলাম
যে আর যেন কখনো আমি এরকম পাপ কাজ না করি। নিজেকে পাপ কাজ থেকে একেবারে পুরোপুরি বিরত রাখবো। এরপর থেকে আর কখনোই করি না। তো আমি সবাইকে একটা কথাই বলবো, বন্ধুরা, তোমরা আমার মতো কোনো ভুল কাজ করবে না, ঠিক আছে? আসলে প্রত্যেকটা মেয়ের সবচেয়ে দামি উপহার হচ্ছে তার স্বামী। আমাদের স্বামী আমাদের জন্য কত কষ্ট করে, প্রবাস জীবন করে, একা একা বিদেশের মাটিতে তারা কত পরিশ্রম করে, কষ্ট করে, এবং আমাদের জন্য তারা টাকা পাঠায়, মাথার গাম পায়ে ফেলে তারা কষ্ট করে। সেই স্বামীকে কখনোই ঠকানো উচিত না। আমরা সেরা স্ত্রী হয়ে তাদেরকে আমরা দেখিয়ে দিব। তো প্রত্যেকটা মানুষের জীবনে ছোটোখাটো ভুল থাকবেই, কিন্তু সেই মানুষটা যদি সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে যে না, আমি জীবনের সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছি, আমি উপরওয়ালার কাছে তওবা করি, আমি ক্ষমা চাচ্ছি, এই মানুষটা যদি এইটুকু যদি করে, তাহলে সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়া যায়, ঠিক আছে? বা সেই মানুষটা ভালো। তো আপনি একটা ভুল করেই ফেলেছেন, আপনি জেনে করেছেন বা না জেনেই একটা ভুল কাজ করে ফেলেছেন। সেই কাজের জন্য যদি আপনি নিজেকে মনে করেন আপনি দোষী, ঠিক আছে, আপনার ভিতরে যদি একটা অন্যায় বোধ কাজ করে, তাহলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন। যাই হোক, আমিও জীবনে একটা ভুল কাজ করে ফেলেছি। আসলে বাসুরের সঙ্গে কখন যে কি হয়ে গেল, এটা আসলে আর কি বলবো, হয়ে গেছে তো হয়ে গেছে, এখন আর কি করার আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই জায়গায় শেষ করলাম। আর সবাইকে একটা কথাই বলবো, তোমরা কেউ জীবনে ভুল করেও এই সমস্ত কাজ করবে না, কারণ একমাত্র সঠিক পথ হচ্ছে স্বামী স্ত্রী। জীবনে কত মানুষ আসবে যাবে, কেউই আপন না। একটা স্ত্রীকে একটা স্বামী যতটুকু ভালোবাসবে, সে কিন্তু অতটুকু অন্য একটা নারীর প্রতি ভালোবাসাটা দেখাবে না, ঠিক আছে? তো যাই হোক, শুভ হোক তোমাদের জীবন। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, কমেন্ট করে জানাও তোমাদের যদি ভালো লাগে গল্পটি। আর এই ধরনের যদি আরও নিত্য নতুন গল্প তোমরা শুনতে চাও, তাহলে কি করতে হবে সবাই তো জানা আছে, তাই না? এই কমেন্ট বক্সে ভিডিওর নিচে তোমরা জানিয়ে দাও কেমন গল্প চাও। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো বন্ধুরা, টাটা।